নমস্কার। আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একেবারে সরাসরি এমন একটা টপিকে ডুব দেব যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন মাঝে মাঝে আমাদের হাড় ভাঙা খাটুনি আর অমানবিক পরিশ্রমের রেজাল্ট একেবারে জিরো হয়? মানে আমরা নিজেদের একটা পারফেক্ট ইমেজ তৈরি করতে চাই, কিন্তু রেজাল্ট আসে না। চলুন আজকে এই সাফল্যের পেছনের আসল চিত্রটা ভেঙে বোঝার চেষ্টা করি। জাস্ট একবার ভাবুন তো, কেউ যদি দিনের পর দিন একটা শক্ত ইটের দেয়ালে মাথা ঠুকতে থাকে এই আশায় যে দেয়ালটা নিজে থেকেই তার জন্য রাস্তা ছেড়ে দেবে, তাহলে কি সে সফল হবে, নাকি উল্টে তার মাথাটাই ফাটবে? অথবা ধরুন, কেউ একটা আম গাছের নিচে বসে অপেক্ষা করছে যে কখন সেখান থেকে কমলালেবু পড়বে। শুনতে একদম পাগলামি মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে ঠিক এই প্রশ্নটাই এখানে তুলে ধরা হয়েছে। কেন শুধু গাধার খাটুনি খাটলেই সবসময় সাফল্য আসে না? আমাদের প্রথম অংশ দ্য ইলিউশন অফ সাকসেস বা ফলাফল ছাড়া পরিশ্রম, এটা এমন একটা সিচুয়েশন যা আমাদের চারপাশের অনেকেই ফেস করেন। বছরের পর বছর হয়তো কেউ প্রচণ্ড গ্রাইন্ড করছে, কিন্তু লাইফে কোনো চেঞ্জ নেই। খাটুনি তো হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট কই? এই যে চরম ফ্রাস্ট্রেশন, এর আসল শিখরটা আসলে কোথায় লুকিয়ে আছে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় অধ্যায়, আগুন এবং প্রতিচ্ছবি বা ইমেজ, যাকে আমরা রূপান্তরের চুল্লি বলতে পারি। একটা দারুণ মেটাফোর বা রূপকের সাহায্যে বিষয়টা বোঝা যাক। একজন শ্যাকরা বা কারিগর যখন রূপকে একেবারে খাঁটি করতে চান, তখন তিনি সেটাকে কোথায় রাখেন জানেন? একেবারে আগুনের লেলিহান শিখার ঠিক মাঝখানে। এই প্রসেসটার দিকে একটু নজর দিলেই দেখবেন প্রথমে আসে প্রচণ্ড উত্তাপ, তারপর ভেতরের সমস্ত খাদের বিনাশ, আর সবশেষে ফুটে ওঠে একটা পারফেক্ট ইমেজ বা প্রতিচ্ছবি। রূপকে আগুনের সবচেয়ে উত্তপ্ত অংশে ততক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ না তার ভেতরের সমস্ত অশুদ্ধি জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, কারিগর বুঝবেন কি করে যে রূপোটা পুরোপুরি খাঁটি হয়েছে? খুব সিম্পল, যখন সেই গলিত উজ্জ্বল রূপোর বুকে কারিগরের নিজের মুখ বা ইমেজ একেবারে স্পষ্ট আয়নার মতো ভেসে ওঠে, ঠিক তখনই বোঝা যায় যে প্রসেস কমপ্লিট। আর এখান থেকেই কিন্তু চমৎকারভাবে একটা জিনিস প্রমাণিত হয়। আগুনের এই প্রচণ্ড উত্তাপ ধ্বংস করার জন্য নয়, বরং ট্রান্সফর্ম বা রূপান্তর করার জন্য। একটা সাধারণ পথরকে হাতুড়িয়ার ছেনি দিয়ে দিনের পর দিন না ঠুকলে যেমন তা কোনোদিন একটা সুন্দর মূর্তিতে বা ইমেজে পরিণত হতে পারে না, ঠিক তেমনি জীবনের এই কঠিন পরিস্থিতিগুলো বা ফায়ারি ট্রায়ালগুলো আমাদের পুড়িয়ে মারার জন্য আসে না। বিশ্বাস করুন, এগুলো আসে আমাদেরকে পালিশ করে এক নতুন রূপে, নতুন ইমেজে গড়ে তোলার জন্য। এবার আসি আমাদের আলোচনার তৃতীয় মূল স্তম্ভে, সমস্যার বিস্তৃতি এবং লক্ষ্যের আকার। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু এই এক্সপ্লেনারের মূল ধারণা অনুযায়ী জীবনের চরম শিখরে পৌঁছাতে গেলে নাকি আমাদের বড় বড় সমস্যা খুঁজে বের করতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে ছোট ইচ্ছের সাথে বড় লক্ষ্যের তুলনাটা একবার দেখুন। ব্যাপারটা খুব ক্লিয়ার। যদি কেউ শুধু কোনো মতে বেঁচে থাকতে চায়, তার জীবনে কোনো বড় ঝামেলাই নেই। কিন্তু আপনি যদি বড় কোনো স্বপ্ন দেখেন, বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে সেখানে বড় আকারের বাধা বিপত্তি আসবেই আসবে। এটাই তো গেমের রুল, তাই না? সোর্সের এই পাওয়ারফুল কম্প্যারিজনগুলো একটু খেয়াল করুন। রাস্তায় নর্মাল হাঁটার সাথে একটা ম্যারাথন দৌড়ানোর পার্থক্য, আর স্রোতের দিকে ভেসে যাওয়া একটা প্রাণহীন দেহের সাথে স্রোতের বিপরীতে সাঁতার কাটার পার্থক্যটা এখানে একদম স্পষ্ট। নদীর স্রোতে তো একটা মরা লাশও ভেসে ভেসে গন্তব্যে পৌঁছাতে পারে, তাতে আর ক্রেডিট কিসের? কিন্তু আপনার স্কিল আর এনার্জির আসল পরীক্ষা হয় তখনই যখন আপনি স্রোতের একেবারে বিপরীতে সাঁতার কাটেন। এই পয়েন্টটাকে একদম শক্ত করে ধরার জন্য জিম রনের সেই বিখ্যাত উক্তিটা মনে করা যাক। সমস্যা কম হোক এই প্রার্থনা না করে নিজের স্কিল বা দক্ষতা বাড়ুক এই প্রার্থনা করুন। মানে শর্টকাট বা সহজ রাস্তার খোঁজ না করে বরং যে কোনো কঠিন পরিস্থিতি ফেস করার জন্য নিজেকে তৈরি করার ওপর ফোকাস করাটাই হলো আসল কাজ। দ্যাটস দ্য মেইন থিং। রাইট। এবার চলে আসছি আমাদের চতুর্থ স্তম্ভে, খেলনা আর মানসিক শান্তি, বা বলতে পারেন ভঙ্গুরতার ঊর্ধ্বে ওঠা। এখানে আমরা ইমোশনাল রেজিলিয়েন্স এবং আমাদের ভেঙে যাওয়া খেলনা নিয়ে কান্নাকাটি করার অদ্ভুত একটা স্বভাব নিয়ে আলোচনা করব। এই টাইমলাইনটা দেখলে আপনি জাস্ট রিলেট করতে পারবেন। ছোটবেলায় একটা খেলনা গাড়ি ভেঙে গেলে আমরা কি করতাম? অঝোরে কান্না। একটু বড় হয়ে শখের রিমোট কন্ট্রোল গাড়িটা নষ্ট হলে সেই কান্না। আর অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হয়ে একটা দামি হন্ডা সিটি গাড়িতে সামান্য একটা আঁচড় লাগলে আবারও সেই একই কান্না। খেয়াল করে দেখুন, সময়ের সাথে সাথে শুধু আমাদের খেলনাগুলোর দাম বেড়ে যায়, কিন্তু সামান্য ক্ষতিতে ওই কান্নাকাটি করার পুরনো স্বভাবটা একদমই বদলায় না। কি ফ্রাস্ট্রেটিং, তাই না? ব্যাপারটা খুব স্পষ্ট। খেলনা বদলায়, কিন্তু কান্নার স্বভাবটা থেকেই যায়। মূল সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে জীবনটা আসলে একটা খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড,
আর এই পার্থিব জিনিসপত্র, সে আপনার গাড়ি হোক বা গ্যাজেট, এগুলো নিছকই খেলনা। এগুলো শুধু আমাদের এন্টারটেইনমেন্টের জন্য। এই সামান্য খেলনাগুলোর জন্য নিজের ভেতরের শান্তিটাকে স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। তাহলে এখন একটা বড় প্রশ্ন আসে, এই যে আমাদের চারপাশের জিনিসপত্র বা ধরুন আমাদের নিজেদের একটা পারফেক্ট অথচ ভঙ্গুর ইমেজ রক্ষা করার সারাক্ষণের দুশ্চিন্তা, এখান থেকে আমরা মুক্তি পাব কিভাবে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে সোর্সের একটা দারুণ চমকপ্রদ ঘটনার মধ্যে। ঘটনাটা একজন মানুষের এবং তার ঘরে রাখা একটা অত্যন্ত দামি, খুব ডেলিকেট একটা মূর্তির। শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। সেই মানুষটি একদিন নিজের হাতে তার ওই শখের আর ভঙ্গুর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে ফেলেন। নো ওয়ে, তাই না? কিন্তু কেন করলেন তিনি এমনটা? কারণ টানা 12 বছর ধরে ওই মূর্তিটা ভেঙে যাওয়ার ভয়ে তিনি রীতিমতো উদ্বেগে ভুগেছেন। ওই নিখুঁত ইমেজটাকে রক্ষা করার টেনশন চিরকালের মতো মুছে ফেলার জন্যই তিনি ওই কাজ করেছিলেন। সিম্পল লজিক, স্থায়ী শান্তি পেতে হলে উদ্বেগের মূল কারণটিকেই তো আগে সরিয়ে ফেলতে হবে। ওকে, এবার আমরা এসে গেছি আমাদের শেষ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পঞ্চম অধ্যায়ে, দ্য পাওয়ার অফ পেশেন্স বা প্রক্রিয়ায় বিশ্বাস রাখা। সাফল্যের শিখরে পৌঁছাতে গেলে সবর বা এই যে গভীর ধৈর্যের কতটা প্রয়োজন, সেটাই আমরা এই পর্যায়ে এক্সপ্লোর করব। এখানে ভীষণ প্র্যাকটিক্যাল একটা বিষয় তুলে ধরা হয়েছে। দেখুন, আমরা যতই ছটপট করি না কেন, প্রকৃতির নিজস্ব ঘড়ির কাঁটাকে কিন্তু কিছুতেই ফাস্ট ফরওয়ার্ড বা স্পিড আপ করা যায় না। একটা শিশুর জন্ম নিতে তো 9 মাস সময় লাগেই, তাই না? এখন কেউ যদি খুব ইমপেশেন্ট বা অধৈর্য হয়ে পড়ে, তাতে তো আর সময়টা কমে 5 মাস হয়ে যাবে না। কিছু জিনিসের জন্য প্রকৃতির ওই নিজস্ব সময়টুকুর দরকার হয়। জাস্ট একজন কৃষকের জার্নিটার দিকে তাকান। প্রথমে বীজ বপন, তারপর নিয়মিত জল আর সার দেওয়া, এরপর নির্দিষ্ট সিজনের জন্য অপেক্ষা করা, আর একেবারে শেষে গিয়ে ফসল তোলা। আসল ধৈর্য বলতে কিন্তু এটাকেই বোঝায়, মানে নিজের কঠোর পরিশ্রমটা করা আর তারপর প্রকৃতির ওপর ভরসা রেখে একটু পেছনে সরে দাঁড়িয়ে জাস্ট অপেক্ষা করা। এখানে খুব সুন্দরভাবে দায়িত্বের একটা ডিভিশন বা ভাগাভাগি বোঝানো হয়েছে। বাদিকে দেখুন মানুষের দায়িত্ব, মানে নিজের 100% এফোর্ট বা সেরা চেষ্টাটা দেওয়া। আর ডান দিকে হলো মহাবিশ্বের দায়িত্ব, অর্থাৎ আউটকাম বা ফলাফল দেওয়া। একবার যখন আপনার সর্বোচ্চ চেষ্টা করা হয়ে গেল, তখন দায়িত্বটা পুরোপুরি প্রকৃতির হাতে চলে যায়। আর বিলিভ মি, ওই এক ফোঁটা পরিশ্রমও কখনো বৃথা যায় না। আমাদের রোজকার জীবনের এই চেনা দৃশ্যগুলোর কথা একটু ভাবুন তো। বীজ পুঁতে 2 দিন পরপর মাটি খুঁড়ে চেক করা যে গাছ বেরোলো কিনা, লিফটের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে মেঝেতে পা ঠোকা, বা রেস্তোরাঁয় খাবার অর্ডার করেই 5 মিনিটের মধ্যে ওয়েটারকে তাড়া দেয়া। এই আধুনিক যুগের অস্থিরতা আর এই ছটফটে ভাবটাই কিন্তু আমাদের নিজেদের ডেকে আনা সবচেয়ে বড় কষ্টের কারণ। এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে চমৎকার এই প্রাচীন প্রবাদটির দিকে একটু নজর দেয়া যাক। একটু ধীরে বলছি, শুনুন। ধীরে ধীরে রে মন, ধীরে সব কিছু হয়। মালি শত ঘড়া জল দিলেও ঋতু এলেই তবে ফল মেলে। কথাগুলো একটু শান্ত হয়ে ভেবে দেখলে বুঝতে পারবেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সমাহিত বা শান্ত ভাবটার কতটা বেশি প্রয়োজন। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে শেষমেশ যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়, তা হলো, আমরা কি সত্যি কোনো দীর্ঘস্থায়ী টেকসই উত্তরাধিকার তৈরি করছি, নাকি শুধু কিছু ভঙ্গুর ঠুনকো ইমেজ রক্ষা করতে গিয়ে সারা জীবন অবিরত স্ট্রেস বাড়িয়ে চলছি? আমরা কি আমাদের জীবনের এই ভিডিওটাকে অর্থবহ করছি, নাকি শুধুই দুশ্চিন্তায় পার করে দিচ্ছি? আগুনের ওই রূপান্তরের প্রসেসের জন্য নিজেকে প্রস্তুত করার এখনই হয়তো সেরা সময়। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই ভাবনাগুলো আগামী দিনে আপনাদের নতুন কোনো পথের দিশা দেখাবে। ভালো থাকবেন।